হ্যালো এভরিওয়ান, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টার পত্রিকার খুব গুরুত্বপূর্ণ একটি কলাম। এই কলামটি লিখেছিলেন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ফরিদ আক্তার। খুবই গুরুত্বপূর্ণ একটি কলাম, যেটা ইউএসের সাথে বাংলাদেশের সাথে যেটা একটা ডিল হয়েছিল সেটা নিয়ে অনেক সমালোচনা আছে। সে বিষয়ক একটি বাণিজ্যিক ড্রিল। এটা এমনভাবে আজকে আমরা বিশ্লেষণ করব যেভাবে এক্সাম ওরিয়েন্টেডভাবে একটা প্যাসেজকে অ্যানালাইসিস করলে ভোকাবুলারি, ট্রান্সলেশনস, গ্রামার, ফোকাস রাইটিং, ফ্রিহ্যান্ড রাইটিং সব কিছু একসাথে যেভাবে আমরা প্র্যাকটিস করতে পারি সেভাবেই আমি এটা ট্রান্সলেশন করার চেষ্টা করব। এখানে যেটা বলা হচ্ছে প্রথমে যে হেডলাইনটা, ইজ বাংলাদেশ ইউএস ট্রেড ডিল আ ব্যাকডোর ফর জিএমও ডাম্পিং। এখানে প্রথমেই আমরা যদি দেখি, এখানে এটা হচ্ছে যে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এই হেডলাইনটা ইন্টারগেটিভ কীভাবে? এখানে সাবজেক্ট হচ্ছে যে বাংলাদেশ ইউএস ট্রেড ডিল, এটা হচ্ছে যে ফুলটাই হচ্ছে যে সাবজেক্ট। বাংলাদেশ এবং ইউএস ট্রেড ডিল, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যেটা বাণিজ্যিক চুক্তি। ট্রেড মানে বাণিজ্যিক, ডিল মানে চুক্তি। আর এটা হচ্ছে দিসটা হচ্ছে যে এটা মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের মধ্যে এটা মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, কারণ এখানে কোনো মেইন ভার্ব নেই। সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব থাকলে, অর্থাৎ সেটা মেইন ভার্ব হিসেবে কাজ করুক, সেক্ষেত্রেও যদি আগে থাকে তখন এটাকে আমরা বলি ইন্টারগেটিভ সেন্টেন্স। যদি সাবজেক্টের পরে যেত তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতাম, কারণ এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে বাংলাদেশের এবং ইউএসের যে বাণিজ্যিক চুক্তি, এটা কি ব্যাকডোর। ব্যাকডোর মানে হচ্ছে যে আমরা জানি সচরাচর যদি বলি সচরাচর একদম আক্ষরিক অর্থে সেটা হচ্ছে যে পিছনের দরজা, কিন্তু এখানে কিন্তু পিছনের দরজা বোঝাবে না। পিছনের দরজাকে আমরা যেখান থেকে, এটা একটা ম্যাটাফোর, এটা আক্ষরিক অর্থে এখানে বোঝানো হচ্ছে না, ম্যাটাফোর। অর্থাৎ এখানে হচ্ছে ব্যাকডোর বলতে হচ্ছে যে গোপন রাখার বিষয়, গোপন রাখার বিষয়। অর্থাৎ দরজার সাথে এখানে গোপনীয়তাকেই কম্পেয়ার করা হয়েছে, গোপন রাখা। অর্থাৎ এটা একটা গোপন রাখার একটা বিষয়। ফর জিএমও ডাম্পিং, জিএমও হচ্ছে যে যেটা, এটা পূর্ণরূপ হচ্ছে যে জেনেটিক্যালি যেটা আমাদের ম্যানুফ্যাকচারিং অর্গানিজম, অর্থাৎ যেটা জিনগতভাবে কিন্তু পরিবর্তনকৃত কিছু মানে প্রাণী, যেটা জিনগত ডিএনএ পরিবর্তনের মাধ্যমে যে প্রাণীগুলো হচ্ছে যে খাবার হিসেবে কিন্তু আমরা প্রডিউস করা হয়, প্রাণীগত সম্পদ, সেটাকে বলা হয় জিএমও। ডাম্পিং, ডাম্পিং শব্দের অর্থটা হচ্ছে যেটা অবৈধভাবে জোরপূর্বকভাবে প্রবেশ করা। অর্থাৎ এখানে যে বলা হচ্ছে যে জিএমও এই প্রাণীগুলাকে জোরপূর্বকভাবে প্রবেশের জন্য বাংলাদেশ এবং ইউএসের মধ্যে যে একটা বাণিজ্যিক চুক্তি, এটা কি একটা গোপন রাখার বিষয় প্রশ্ন করা হচ্ছে। এটা কেন জনগণকে ক্লিয়ার করা হলো না? এখানে আরেকটা বিষয় যদি আমরা জানতে পারি, সেটা হচ্ছে এই যে এই অংশটা সাবজেক্টের ইনফরমেশন, সাবজেক্টের ইন্ট্রোডাকশন, এটা একটা ফুল, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ব্যাকডোর ফর জিএমও ডাম্পিং, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এটা নাউন ফ্রেজ এবং এটা এই সাবজেক্টের কে কমপ্লিট করেছে, এজন্য এখানে এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। আচ্ছা, আমরা এখন এটা জানলাম। ঠিক এভাবে এখানে যেভাবে আমরা বিশ্লেষণ করেছি সব কিছু গ্রামারকে ভিত্তি করে এবং প্রত্যেকটা ওয়ার্ড অ্যানালাইসিস করে, সেভাবে আমরা প্রিয় শিক্ষার্থী বিশ্লেষণ করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে যদি আমরা একটু বিস্তারিত যদি যাই, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে একটু নোট করবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো। নোট করলে হচ্ছে যে এখানে অনেকগুলো কিন্তু আমাদের কন্টেন্টস, গ্রামেটিক্যাল পয়েন্টস অনেক কিছু চলে আসবে। আচ্ছা, এরপর ওটা যেটা বলতেছে, Bangladesh signed the US Reciprocal Trade Agreement on February 9, 2026, just 3 days before the national elections. এতটুকু পর্যন্ত সেন্টেন্সটা। এখানে মেইন ভার্ব হচ্ছে এটা সাইন্ড, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, কারণ এটা ফার্স্ট ইনডিফিনিট। বাংলাদেশ এখানে সাবজেক্ট, অর্থাৎ বাংলাদেশ স্বাক্ষর করেছিল, সাইন করেছিল, চুক্তি করেছিল দ্য ইউএস রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট,
ইউএসের মধ্যে যে পারস্পরিক একটা সমঝোতার ভিত্তিতে একটা চুক্তি, ইউএস এটা সারা বিশ্বকে বিভিন্ন শুল্কের আরোপের একটা ভয় দেখিয়ে এরকম অনেক রাষ্ট্রের সাথে একটা রিসিপ্রোকাল ট্রেড করেছিল। ইউএস বাংলাদেশকে সুবিধা দেবে, বাংলাদেশ ইউএসকে সুবিধা দেবে, এরকম এটাকে বলা হয় রিসিপ্রোকাল, যেটা পারস্পরিক রিসিপ্রোকাল। এটা একটা অ্যাডজেক্টিভ, রিসিপ্রোকাল শব্দের পরে যদি এল থাকে সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ হয়। ট্রেড এগ্রিমেন্ট এটা ফুলটা আবার এটা একটা নাউন ফ্রেজ বা নাউন বলতে পারি, প্রপার নাউন, কারণ প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে যে এটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছে এবং এটা ফুলটা একটা নাউন হতে পারে। তাহলে এই যে কী করেছিল, এই যে বাণিজ্যিক চুক্তিটা করেছিল, এটাকে হওয়ার দ্বারা প্রশ্নগুলো পাচ্ছি, সুতরাং এটা একটা আমরা বলতে পারি এটা একটা অবজেক্ট। তাহলে যেহেতু সাইন্ড এর ফর অবজেক্ট আছে, সেই ভার্বটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, এরপরে কখন করেছিল? অন ফেব্রুয়ারি 9, 2026, যেটা 2026 সালের 9 ফেব্রুয়ারি। কখন করেছিল? এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু এটা হয়েন দ্বারা প্রশ্ন করলে হচ্ছে, এবং এটাকে আবার ইন্ট্রোডিউস করেছে, যেটা নাউন ইন অ্যাপোজিশন। এই সময়টা কখন ব্যাখ্যা করেছে, নাউন ইন অ্যাপোজিশন। এটা হচ্ছে দ্য অ্যাপোজিটিভ, কারণ ওই তারিখটাকে বিশ্লেষণ করা হয়েছে অ্যাপোজিটিভ। জাস্ট 3 days, 3 দিন বিফোর, আগে দ্য ন্যাশনাল ইলেকশনস, জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে। এখানে ন্যাশনাল শব্দটা ন্যাশন থেকে ন্যাশনাল, নাউন থেকে অ্যাডজেক্টিভ, ইলেকশন শব্দটা হচ্ছে দ্য নাউন, ইলেক্ট থেকে ইলেকশন হয়েছে, ভার্ব থেকে নাউন হয়েছে। তাহলে এটা নাউন বিদায়, ইলেকশন নাউন বিদায়, নাউনের আগে কী হয়? অ্যাডজেক্টিভ হয়, তাহলে ন্যাশনাল এখানে অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক জাস্ট 3 days, এটাও একটা সময়, কখন? জাতীয় ইলেকশনের, জাতীয় নির্বাচনের 3 দিন আগে, তাহলে এটাও একটা হচ্ছে দ্যাট ভার্বিয়াল ফ্রেজ। এই সেন্টেন্সের মধ্যে আমরা একটা মাত্র হচ্ছে যে ফাইনাইট ভার্ব দেখেছি, এটা একটা সাবজেক্ট, সো এই সেন্টেন্সটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তারপরে যেটা বলা হচ্ছে উইদিন 2 days উইক, এই যে এখানে বলা হচ্ছে ঠিক তার 2 সপ্তাহের মধ্যে, যখন কোনো সময়ের আগে বাই হয় এবং উইদিন হয়। উইদিন এটা হচ্ছে একটা ডাবল প্রেপোজিশন, দুইটা প্রেপোজিশন মিলে, ইন এবং উইথ সিম্পল দুইটা প্রেপোজিশন মিলে যদি একটা প্রেপোজিশনের কাজ করে সেটা হচ্ছে তো ডাবল প্রেপোজিশন। 2 সপ্তাহের মধ্যে, কখনের মধ্যে, এটাও হয়েন দ্বারা প্রশ্নগুলো পাচ্ছে, এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ এখন আমরা সাবজেক্ট পাইনি সেন্টেন্সের, বাক্যের শুরুতেও কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। বাক্যের শুরুতে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয় সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি এটার পরে একটা কমা হবে। এবার আরেকটা বিষয়, এটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে বিধে প্রেপোজিশন ফ্রেজ হতে পারে এরকম কোনো কথা নেই। এখানে প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া সত্ত্বেও এখানে হয়েন দ্বারা প্রশ্নগুলো পাচ্ছি, সো দ্যাট ইজ ওয়াই এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য ইউএস সুপ্রিম কোর্ট, ইউএসের সর্বোচ্চ আদালত, রুলড মানে আইন জারি করেছিল, যেটা রায় দিয়েছিল। রোল মানে এখানে জারি মানে এটা, তাহলে রোল মেন ভার্ব, দ্য ইউএস সুপ্রিম কোর্ট, এই নাউন ফ্রেজটা হচ্ছে দ্য সাবজেক্ট। এটা একটা ক্লজ পেয়েছি, এটা একটা মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। যে ক্লজের আগে কোনো কনজাংশন থাকবে না, সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত, সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। দ্যাট হচ্ছে যেখানে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, খেয়াল করেন। তাহলে এটা যে মেইন ক্লজ হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট দিয়ে যেটা শুরু হয়েছে, দে থেকে ট্যারিফ regime under finding such agreement imposed under the International Emergency Economic Powers Act violated federal law. এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যেটা শুরু হবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এটাকে যদি এখানে মেইন ভার্ব হচ্ছে এখানে ভায়োলেটেড মানে লঙ্ঘন করা। অর্থাৎ এই আইনটা জোর করে, যে আইনটা ইউএসের সুপ্রিম কোর্ট কিন্তু যেটা মানে রায় দিয়েছিল, যে বলেছিল যে এর জোর করে যে এগ্রিমেন্টের যে আইটা বিভিন্ন রাষ্ট্রের উপর, এটা আমেরিকার সরকার অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লঙ্ঘন করেছিল। ভায়োলেটেড নাউন হচ্ছে দ্য ভায়োলেশন, খেয়াল করবেন, ভায়োলেটেড নাউন হচ্ছে দ্য ভায়োলেশন। এখানে ভার্ব উইথ ভার্ব প্রমিস করে। ফেডারাল ল মানে কি? একটা রাষ্ট্রের যেটা কেন্দ্রীয় আইন, জাতীয় আইন, এটাকে বলা হয় ফেডারেল শব্দটা হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম, যেটা হচ্ছে কেন্দ্রীয় আইনের ক্ষেত্রে হয়। অর্থাৎ ভায়োলেটেড এখানে ভার্ব কি লঙ্ঘন করেছিল? জাতীয় আইন। তাহলে এটা হচ্ছে একটা অবজেক্ট, নাউন ফ্রেজ। তাহলে এটাও আমরা বলতে পারি এটা একটা ট্রানজিটিভ ভার্ব।
এ ভায়োলেটেড যদি আমরা যদি ফাইনাইট ভার্ব ধরি তাহলে দ্যাট থেকে দা থেকে শুরু হই একদম ট্যারিফ রেজিম থেকে শুরু করি এই যে এই অ্যাব্রিভিয়েশন ফর্ম পর্যন্ত এটা হচ্ছে যে সাবজেক্ট এবং ফুল এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। তাহলে এটার অর্থটা কি? দ্য ট্যারিফ রেজিম, যে শুল্ক, রেজিম মানে শাসন, আন্ডার ফাইনিং যে শক্ত মূল ভিত্তি, সাচ এগ্রিমেন্টস এই যে সমস্ত চুক্তিগুলো ইম্পোজ প্রয়োগ করা, আন্ডার কার অধীন, ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট অর্থাৎ আন্তর্জাতিক এই সংস্থার অধীনে যে জোর করে মূল ব্যক্তি শক্ত করার জন্য যে আইনগুলো প্রয়োগ করা হয় এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমেরিকার কিন্তু জাতীয় আইনের একটা লঙ্ঘন। আমেরিকার নীতিতে কিন্তু এরকম নৈতিকতা নাই, এটা হচ্ছে যে নৈতিকতার লঙ্ঘন। ইউএস সুপ্রিম কোর্ট এটা একটা অসাধারণ একটা নজিরবিহীন একটা রায় দিয়েছে, এটা বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা বলতে পারে এটা হচ্ছে যে একটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। একটা সেন্টেন্সে যদি একটা প্রিন্সিপাল ক্লজ থাকে বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। এর পরবর্তীতে বলা হচ্ছে দ্য রুলিং রিপ্রেজেন্টস। রুলিংটা এখানে রিপ্রেজেন্ট, এখানে ফাইনাইট ভার্ব, এখানে রুলটা ভার্ব হয়েছিল, কিন্তু এখন এখানে রুলিংটা হচ্ছে দেখি নাউন ফ্রেজ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, রুলিংটা হচ্ছে এখানে নাউন, অর্থাৎ রুল থেকে রুলিং হয়েছে। রুল থেকে রুলিং হয়ে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হলে সেটাকে বলি আমরা জেরান, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে, সাবজেক্ট থাকা মানে নাউনের কাজ করে, কারণ সাবজেক্ট একমাত্র নাউন হতে পারে, তাই এটা একটা জেরান এবং ফুলটা মিলে এটা একটা নাউন ফ্রেজ। এই আইনটা রিপ্রেজেন্ট করে, উপস্থাপন করে। রিপ্রেজেন্ট এখানে ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিঙ্গুলার ফর্ম, ভার্বের শেষে এস বা এস হলে সেটা সিঙ্গুলার ফর্ম। ভিক্টোরিয়া একটা বিজয়, এটাও একটা অবজেক্ট, কি উপস্থাপন করে? একটা বিজয়। ফর দ্য রুল, আবার সেম রুলটা, এখানে রুলটার যদিও কিন্তু ভার্ব সাবজেক্টের পরে বিদায়, কিন্তু এখানে এটার আগে আর্টিকেল বিদায়। এখানে সেম রুলটা হচ্ছে এখানে নাউন হয়ে গিয়েছে, কারণ অ্যাডজেক্টিভ আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন হয়। ফর দ্য রুল অফ ল মানে আইনের শাসন, অর্থাৎ এই আইনটা যেটা জারি করেছে ইউএস সুপ্রিম কোর্ট, সেটাকে অন্যতম একটি আইনের শাসন হিসেবে, বিজয় হিসেবে স্বীকৃতি পাওয়া যায়। অ্যান্ড দ্য ইউএস কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, ইউএসের যে সংবিধানগত একটা ফ্রেমওয়ার্ক আছে, ভিত্তি আছে, সেটার একটা স্বাধীনতা হিসেবে বোঝা যায়। এখানে একটা মাত্র আমরা ফাইনাইট ভার্ব দেখতেছি, রিপ্রেজেন্ট, এজন্য এটা সাবজেক্ট, সো এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্স এখানে আবার একটা প্রশ্ন থাকতে পারে, অ্যান্ড থাকলে তো কম্পাউন্ড সেন্টেন্স হয়, কিন্তু অ্যান্ড থাকলে যে কম্পাউন্ড সেন্টেন্স হবে সেটা না। অ্যান্ড যখন দুটি মেইন ক্লজকে যুক্ত করে, অ্যান্ড হচ্ছে যে দুটি মেইন ক্লজকে যুক্ত করলে, কিন্তু এখানে অ্যান্ডের আগে দ্য রুল অফ ল এটা একটা নাউন ফ্রেজ, দ্য ইউএস কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এটাও হচ্ছে একটা নাউন ফ্রেজ, দুইটা নাউন ফ্রেজকে যুক্ত করেছে। সো অ্যান্ড এখানে দুইটা ফ্রেজকে যুক্ত করেছে, সাই এটা ক্লজকে যুক্ত করে না বিদায় এখানে আমরা বলতে পারি না এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং অ্যান্ড এটা হচ্ছে একটা প্যারালাল স্ট্রাকচারের অংশ অ্যাকচুয়ালি। অ্যান্ডের আগে পরে সেম, যেমন নাউন ফ্রেজ হয়েছে। অপরপক্ষে এখানে আরেকটা বিষয়, কনস্টিটিউশন, নাউন কনস্টিটিউশনাল অ্যাডজেক্টিভ, ফ্রেমওয়ার্ক নাউন বিদায়, নাউনের আগে এখানে কিন্তু কনস্টিটিউশনাল অ্যাডজেক্টিভ, এখানে ইউএসও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভ। এর ফলে আমরা যদি দেখি একটু পরবর্তীতে, ইমিডিয়েটলি আফটার দ্যাট, ঠিক এটা তাৎক্ষণিক পরে, ইমিডিয়েট থেকে ইমিডিয়েটলি, ইমিডিয়েট হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে অ্যালওয়া যুক্ত হলে সেটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। আফটার দ্যাট এটার পরে, এটাও সময় বোঝাচ্ছে, এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ। একটা বিষয় লক্ষ্য রাখবেন, যখন রিডিং প্র্যাকটিস করবেন নিউজপেপার অ্যানালাইসিসের মাধ্যমে, আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা অংশ ভাগ করে করে, প্রত্যেকটা ফ্রেজ, প্রত্যেকটা ওয়ার্ডস ভাগ করে করে আপনাকে ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করলে আপনি যে শিখা বেসিক থেকে অ্যাডভান্স গ্রামারগুলো এগুলো যখন খণ্ডন করবেন, অটোমেটিকলি কিন্তু যেগুলো আপনি মেমোরাইজিং করতে পারতেছেন না, এই গ্রামারগুলো এখানে উঠে আসবে। এভাবেই হচ্ছে যে আপনার মধ্যে গ্রামারগুলোকে আপনি সতেজ করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। এভাবে বিশ্লেষণ করার মাধ্যমে আরেকটা জিনিস, ট্রান্সলেশন কীভাবে করবেন, আপনি নিজেই কীভাবে ফ্রেজ গঠন করবেন, কীভাবে সাবজেক্ট বানাবেন, একটা সেন্টেন্স কীভাবে গঠন করা হচ্ছে, কোন সেন্টেন্স কীভাবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এবার এটার উপর আবার ভিত্তি করে একটা ফোকাস রাইটিং কীভাবে ফোকাস করা যায়, ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে লেখা যায় নিজের মতো করে। যেমন এখানে এক সেন্টেন্স, কোনো সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, কোনো সেন্টেন্স আবার ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে শুরু হচ্ছে, এই যে ভ্যারিয়েশনটা কীভাবে হচ্ছে,
এই জিনিসগুলো মাথায় যখন ঢুকাবেন, মেমোরাইজিং করবেন, যখন আপনি লিখতে যাবেন তখন আপনার মাথায় এগুলো আসবে, তখন এভাবে আপনি নিজের মতো করে লিখতে পারবেন। এই জন্য আমি আমার কোর্স মধ্যে আমি একটা ব্যাচ শুরু করেছি, এই ব্যাচের মধ্যে আমি এগুলাই একসাথে নিউজ পেপার অ্যানালাইসিস, ফোকাস রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং, একসাথে ভোকাবুলারি প্র্যাকটিস, ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড অ্যানালাইসিস, এরপরে গ্রামার, মানে ইংলিশের প্রস্তুতির জন্য ফোকাস রাইটিং প্লাস প্রিলিমিনারি প্রিপারেশনস একসাথে হয়ে যাবে। তো যারা এখনও এনরোল করেন না আমার কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন। আমি আরেকটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, এটা শুধু আবার নিউজ পেপার অ্যানালাইসিসের জন্য। এনরোল করতে পারেন, আশা করি ভালো কিছু হবে। নিচে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারের সাথে আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন, এনরোল করে রাখতে পারেন। মালয়েশিয়া ডিক্লেয়ার্ড, এশিয়ার দেশ মালয়েশিয়া ডিক্লেয়ার্ড ভার্বের ফার্স্ট ফর্ম ফাইনিট ভার্ব। মালয়েশিয়া ঘোষণা করেছিল ইটস পসেসিভ অ্যাডজেক্টিভ ইটস। এই ইটস মানে হচ্ছে দি ইট ইস, মনে রাখবেন। আবার এই ইটস হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। ইটস এগ্রিমেন্ট, এগ্রি থেকে এগ্রিমেন্ট। দেখেন কীভাবে ওয়ার্ডটা আমি বিশ্লেষণ করতেছি। এগ্রিটা হচ্ছে দ্য ভার্ব, এটার পর যখন ম্যান যুক্ত হয়েছে সাফিক্স তখন এটা নাউন হয়ে গেছে। কেন নাউন হয়ে গেছে সেটারও একটা লজিক বুঝতে হবে। নাউনের আগে কী হয়? অ্যাডজেক্টিভ হয়, তাই এটা নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়েছে, পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা পসেসিভ অ্যাডজেক্টিভ এই জন্য ভার্ব থেকে এটাকে নাউনে কনভার্ট করা হয়েছে। কিন্তু আমি যদি বলতাম ইটস এগ্রি, তাহলে অ্যাডজেক্টিভের পরে ভার্ব হয়? কখনো না। এই লেখার সময় কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ডের বিন্যাস, এটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য। অর্থাৎ মালয়েশিয়া যে এটার চুক্তি ঘোষণা করেছিল উইথ ইউএসের সাথে, নোল অ্যান্ড ভয়েড, বাতিল ঘোষণা করেছে মালয়েশিয়া। এটা হচ্ছে যেটা চুক্তি সেটা হচ্ছে বাতিল, এটা একটা ইডিয়ম, বাতিল ঘোষণা করেছে। এস্টাবলিশিং, তারা প্রতিষ্ঠা করেছে নন ফাইনিট ভার্ব। প্রেসিডেন্ট, একটা ঐতিহাসিক নজিরা স্থাপন করেছে। এটা একটা নাউন, কারণ এখানে একটা আর্টিকেল আছে অ্যাডজেক্টিভ। ফর সভরেন রিঅ্যাসেসমেন্ট, সার্বভৌমত্ব, রিঅ্যাসেসমেন্ট, অ্যাসেস থেকে অ্যাসেস ভার্ব, মূল্যায়ন করা, অ্যাসেসমেন্ট মূল্যায়ন, ভার্ব থেকে নাউন। দেখেন আবার এটা একটা প্রিফিক্স, পুনরায় মূল্যায়ন, সার্বভৌমত্ব থেকে পুনরায় মূল্যায়ন করা। অফ সাচ ড্রিলস, মানে এ সমস্ত চুক্তির ক্ষেত্রে নিজের সার্বভৌমত্বে মূল্যায়নের খাতিরে সার্বভৌম একটা নজির স্থাপন করেছে মালয়েশিয়া এই চুক্তিটা বাতিল করার মাধ্যমে, এটাই বলা হচ্ছে। এভাবেই আমি আজকে এতটুকু থাকবে আজকের ক্লাসে। এই কলামটা, এই এই অপিনিয়নটা আমি ফুলটা ট্রান্সলেশন করবো, আরও মিনিমাম 2টা ভিডিও দিব আমি। আপনারা আশা করি এই 5 পার্টটার পরে আরও 2টা পার্টস দেখে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।